পাচ্ছেন ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাওয়ের প্রাক্কালে কিন্তু যারা আন্দোলনকারী ছিল তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের একটি মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে এবং যে ব্যারিকেড দিয়ে অস্থায়ী যে ব্যারিকেড দিয়ে তারা দাঁড়িয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে জুলাই ঐক্যের এই আন্দোলনকারীরা। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন ঘোষণা দেওয়ার পরেই কিন্তু হাই কমিশন ভয় বন্ধ করে দিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় শোটার ফয়সাল করিম মাসুদের মা বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া নরসিংদীর তরোয়ার বিল থেকে 2টি বিদেশি পিস্তল সহ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সহযোগী এক যুবককে আটকের কথাও জানিয়েছে র্যাব। হাদি যুদ্ধ করছে সিঙ্গাপুরের হাসপাতালে, অবস্থা বোঝা যাচ্ছে না এখনো। দেশে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। মাস দুয়েক পর যে নির্বাচন, সেই নির্বাচনের আলাপও ফিকে হয়ে গেছে হাদি ইস্যুতে। সমমনা দল অনুরাগীরা মিটিং মিছিল করছে হাদির উপর হামলার বিচারের দাবিতে। শহীদ মিনারে জোর দাবি জানাচ্ছে হাসনাত সার্জিসরা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে না বিএনপির কোনো নেতাকে। কেন? আপনারা জানেন হাদি সিঙ্গাপুর গেছে, শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন হাদি যেন সহি সালামতে আমাদের কাছে ফিরে আসতে পারে। হাদি অবশ্যই আমাদের সকলের দোয়ায় আর ভালোবাসায় ফিরে আসবে। আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে, সবাই আসিছে, বিএনপি আসে নাই। যাই হোক, এই প্রসঙ্গে পরে আসতেছি। তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এই কথা জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 25শে ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের পুত্র জনাব তারেক রহমান তিনি নিজ মুখে ঘোষণা দিয়েছেন যে 25শে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। প্রিয় দর্শক, তারেক রহমান যে এই কথাটি বলেছে তা আপনার কাছে কতটুকু যুক্তিসম্মত? তারেক রহমান কি 25শে ডিসেম্বরে বাংলাদেশে আসতে পারবে, নাকি এটা শুধু তার নেতাকর্মীদেরকে একটা আস্থামূলক বা সান্ত্বনামূলক কথা বলেছে? তা আপনার অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন যে তারেক রহমান কোনো ক্রমেই বা কোনোভাবেই 25 তারিখে বাংলাদেশে আসতে পারবে না, তাও অবশ্য আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি এও মনে করেন যে তারেক রহমান যেহেতু ঘোষণা দিয়েছে যে 25শে ডিসেম্বর বাংলাদেশে আসবে, তার মানে বাংলাদেশে আসবে এবং আসার পরে কি হবে না হবে সেটা পরে দেখার বিষয়, কিন্তু যেহেতু সে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে আসবে, আমি মনে করি সে বাংলাদেশে আসবে। প্রিয় দর্শক, এছাড়াও যে ভিডিওর শুরুতে ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় শোটার ফয়সাল করিম মাসুদের মা বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া নরসিংদীর তরোয়ার বিল থেকে 2টি বিদেশি পিস্তল সহ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সহযোগী এক যুবককে আটকের কথাও জানিয়েছে র্যাব। এর আগে ফয়সালের স্ত্রী এবং ফয়সালের প্রেমিকা সহ আরও কয়েকজনকে আটক করা হয়, যাদের রিমান্ডে ডিম থেরাপি চলছে। এদের মধ্যে ফয়সালের পরকীয়া প্রেমিকা মারিয়া আক্তার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ওসমান হাদি ইস্যুতে আদালতকে কি তথ্য জানালেন ফয়সালের বান্ধবী, আদালতে ফয়সালের স্ত্রী বা কি বলল, এছাড়াও হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফয়সাল করিম মাসুদের পরকীয়া প্রেমিকা মারিয়া আক্তার আদালতকে বলেছেন, ফয়সাল আমার বন্ধু, তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। আর্থিক সমস্যার কারণে কিছু টাকা দেবে বলে জানিয়েছিল, কিন্তু এসব হাদির বিষয়ে কোনো কথা হয়নি। হাদি কোথায় আছে সেটিও জানেন না বলে দাবি করেছেন মারিয়া আক্তার। অথচ গোয়েন্দা সূত্র বলছে পালানোর আগে ফয়সাল মারিয়ার বাসাতে লুকিয়েছিল, অর্থাৎ মারিয়া এমন কিছু তথ্য জানেন যা সে বলতে চাইছে না। শুনানি শেষে আদালত মারিয়ার বক্তব্যে খুশি না হওয়ায় মারিয়া সহ 3 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি 2 জন হলেন ফয়সালের স্ত্রী সালেহা পারভিন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু। একথা বলাই যায়, ওসমান হাদিকে গুলি করে পালিয়ে গিয়েও মাইনকার চিপায় পড়ে গেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।
যারা ছাত্রলীগ করে তারা তো এমনিতেই সারা জীবন বউ লুকানোতে এক্সপার্ট। বিয়ে করেও তারা সিঙ্গেল ছিলেন আজীবন, শুধুমাত্র ছাত্রলীগের পথ ধরে রাখার জন্য। যখন ছাত্রলীগ নিষিদ্ধ হলো তখন বেচারা ফয়সাল করিম নিজের দাম্পত্য জীবন ওপেনলি উপভোগ করা শুরু করলো, আর সাথে পার্ট টাইমে একটা প্রেমিকাও রাখলো যার সাথে প্রেম চলতো ফুল টাইম। কিন্তু বেচারা এটা বুঝল না যে ওসমান হাদির মতো একজনকে গুলি করে তার আমও যাবে সালাও যাবে, মানে পার্ট টাইম ফুল টাইম দুইটাই যাবে। র্যাব কিন্তু বসে নাই। রবিবারই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাসুদের গুণধর বউ শাহিদা পারভিন ইসলামিয়া সেই পার্ট টাইম প্রেমিকা মনিকা ওরফে মারিয়া আক্তার লিমা আর শ্যালক শিপুকে ধরে ফেলেছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো সোমবার আদালতে রিমান্ড শুনানির সময় খেলা জমে যায়। মাসুদের বউ সামিয়া তো ভরা মজলিসে সব ফাঁস করে দিয়েছে। সে বিচারককে বলেছেন, ঘটনার 2-3 দিন আগে ফয়সাল করিমের সাথে সর্বশেষ আমার দেখা হয়। ফয়সাল বাসা থেকে কাপড় চোপড় নিয়ে আসেন, এর বাহিরে ওনার সম্পর্কে কিছু জানি না। সে আরও বলে, ফয়সাল আমার কাছে অনেক রাতে যেতেন, সকালে চলে আসতেন, এর বেশি যোগাযোগ হতো না। ঘটনার আগে থেকে আমার সাথে ছিল না, এটা বারবারই বলে আসছি। ঘটনার দিন তিনি গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমার সাথে ছিলেন। ওদিকে প্রেমিকা লিমাও কম যায় না। সে বিচারককে মিনমিন করে সাফাই গাইল আর মিথ্যা বলল। কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল নাকি তাকে টাকা দিতে চেয়েছিল। মানে বুঝছেন অবস্থা। রিমান্ডে যাওয়ার আগেই একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছড়ি শুরু করে দিয়েছে। আদালত এই নাটক শেষে 3 জনেরই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন চিন্তা করেন, রিমান্ডে যখন বউ আর প্রেমিকা সামনাসামনি হবে তখন ফয়সাল করিম ওরফে মাসুদের তো 12টা বাজবেই, সাথে রিমান্ডের ধোলাই তো বোনাস। আর ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এখন যখন রিমান্ডে বউ আর জিএফের ঝগড়ার কথা ভাববে তখন হয়তো ভারতীয় কোনো দিদির সাথেই দিন পার করতে হবে। মার্চ 2 ইন্ডিয়ান হাই কমিশন ঘোষণা দেওয়ার পরেই কিন্তু হাই কমিশন ভয়ে বন্ধ করে দিয়েছে। আমরা আসলে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশিরা জাতি সে অসভ্য না, তারা বর্বর না। আপনারা যেমন গত বছরে আগরতলায় আমাদের হাই কমিশন হামলা করেছিলেন, আমরা হামলা করবো না, আপনাদের ভয় নাই। আপনাদের হাই কমিশন বন্ধ করার দরকার নাই, আপনারা আগ্রাসন বন্ধ করুন, আপনারা আধিপত্যবাদ বন্ধ করুন। আমরা আপনাদের মতো বর্বর নই, আমরা কোথাও হামলা করবো না, উস্কানিতে পা দিব না, আমরা মব করবো না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদেরকে বলতে চাই, 71-এ যেমন পাকিস্তান তাকে আমরা ছাড় দেই নাই, এর পরবর্তীতে ভারত, শুধু ভারত নয়, বিশ্বের এমন কোন দেশ নাই যেই আমার দিকে চোখ তুলে তাকাবে সে চোখকে আমরা উপরে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশের দেশে এমন এক জাতি বসবাস করে যারা অসভ্যতার জন্য পুরো বিশ্বে স্বীকৃত। তারা এখনো হাদি যুদ্ধ করছে সিঙ্গাপুরের হাসপাতালে, অবস্থা বোঝা যাচ্ছে না এখনো। দেশে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। মাস 2 পর যে নির্বাচন, সেই নির্বাচনের আলাপও ফিকে হয়ে গেছে হাদি ইস্যুতে। সমমনা দল, অনুরাগীরা মিটিং মিছিল করছে হাদির উপর হামলার বিচারের দাবিতে। শহীদ মিনারে জোর দাবি জানাচ্ছে হাসনাত সার্জিসরা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে না বিএনপির কোনো নেতাকে। কেন? হাদিকে গুলি করার পর সবার প্রথমেই দায়ী করা হয়েছিল বিএনপিকে। এখনো সে অবস্থান থেকে পুরোটা সরে আসা হয়নি, যদিও ছাত্রলীগ নেতাদের নাম উঠে আসছে জোরে সোরে। চলছে ধরপাকড়। মির্জা আব্বাস প্রথম দিনই খোঁজ নিতে গিয়েছিলেন হাদির, কিন্তু অপমানিত হয়েছেন তিনি, এই মর্মে আলাপ উঠেছে। এটাই কি তাহলে হাদির উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপির না থাকার কারণ, নাকি আছে অন্য কোনো ঘটনা? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো নেতা যোগ না দেয়া নিয়ে
রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও নানা জল্পনা। এই অনুপস্থিতি কি শুধুই একটি কৌশল, নাকি এর পেছনে রয়েছে দলটির কোনো গভীর উদ্বেগ? উঠছে এমন প্রশ্ন। সোমবার শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চ। এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকে। বিএনপি সরাসরি ওই সভায় উপস্থিত না থাকলেও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। তিনি জানিয়েছেন, বিএনপি সরাসরি উপস্থিত না হলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চের সব আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা পোষণ করেন। এ বিষয়ে ওই সভায় যোগ দিয়েছেন এমন কয়েকজন নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যানও করেননি, বরং অনুষ্ঠান চলাকালে দলটির পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের নেতাদের ফোন করে সংহতি প্রকাশ ও একাত্মতা জানানোর কথা বলা হয়েছে। তবে এত কিছুর পরও দলটির নেতারা কেন সশরীরে উপস্থিত হলেন না, সেই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এর উত্তর খুঁজতে গিয়ে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য শুধু বলেছেন, রাজনৈতিকভাবে ব্যবহার হওয়া কিংবা উত্তেজনা বা উস্কানিতে যেন জড়াতে না হয়, সেজন্যই সশরীরে এই সভায় তারা যাননি। এই একটি মন্তব্যেই লুকিয়ে আছে রহস্যের মূল চাবিকাঠি। বিশ্লেষকরা বলছেন, এই অনুপস্থিতির পেছনে দুটি কারণ থাকতে পারে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ কারণ হল, হাদি গুলিবিদ্ধ হবার পর দলটির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে নিয়ে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি সোমবারের সভায় সশরীরে দলটির নেতাদের না যেতে ভূমিকা রেখেছে। শুক্রবার ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কিন্তু সেখানে তাকে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হয়। মির্জা আব্বাস রাজনৈতিক নেতা হিসেবে সহানুভূতি জানাতে সেখানে ছুটে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, সমর্থক ও আরও কিছু চক্রান্তকারী সেখানে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা মব সৃষ্টির চেষ্টা করে, যেটাকে তীব্র নিন্দা জানায়। দলের নেতারা ধারণা করছেন, মির্জা আব্বাসের সাথে যে আচরণ করা হয়েছে তাতে শহীদ মিনারে দলটির নেতারা আবার নতুন করে কোনো গোষ্ঠীর প্ররোচনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও পড়েন কিনা তা নিয়ে দলের ভেতরে উদ্বেগ ছিল। মির্জা আব্বাস ও বিএনপির দিকে ওসমান হাদির সহকর্মীদের কেউ কেউ যে আঙুল তুলেছেন তা দলটি ভালোভাবে নেয়নি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদও। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।